দেখছি। তবে আমাদের দর্শক জাহিদ হোসেন, আমি কি নামটা পড়তে পারলাম, জাহিদ হাসান যে উনি প্রশ্ন করছেন যে যারা আক্রমণ করলো, চোখ উপড়ে ফেললো, তাদের গ্রেফতার করা হচ্ছে না কেন? চোখ তুলে নেওয়া কি বাংলাদেশি আইনে জায়েজ? না, এটা কোনোভাবে আমরা সমর্থন করি না। জনাব খালেদ মঈন, আপনি জানেন যে দীর্ঘ 15টি বছর আমরা কি অত্যাচার নির্যাতনের মধ্যে ছিলাম। বিশেষ করে আপনি জানেন যে আপনার টকশোতে আমরা অংশগ্রহণ করতাম, সেখানেও কত সতর্কতার সাথে আমাদেরকে যেতে হতো, কথা বলতে হতো। সুতরাং এই ধরনের কর্মসূচি আমরা কখনো সাপোর্ট করি না। আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আপনি ভালো করে জানেন, এখানে ছাত্র আপনি ছিলেন, যে আজকে প্রায় 2 বছর হলো মানে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন করতেছে। আপনি দেখবেন এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দল হলগুলিতে থাকতে পারছে না। তারপরও কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দল অত্যন্ত সংযমের সাথে পরিস্থিতির অনুধাবন করে কিন্তু তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে। এখানেও কিন্তু আমরা কোনো ধরনের বল প্রয়োগ বলেন অথবা আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য সেইটাও কিন্তু আমরা যাচ্ছি না, কারণ আমরা চাই। জি মোশাররফ ভাই, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র দলের ছেলেরা হলে উঠতে পারতেছে না, মানে এটা কি মানে বিশ্বাসযোগ্য কথা? আপনি জানেন, আপনি ঢাকা বিশ্বে খোঁজ নিয়ে দেখেন যে জাতীয়তাবাদী ছাত্র দলের ছেলেরা হলে আছে। কাদের জন্য? এটা এখানে হলে দুটো। এখানে যদি আমি মানে এটা কি বিএনপির অন্তর্গত কোন দল? মানে একটা মোশাররফ ভাইয়ের দল একটা? না, এটা আপনাকে বলি। সেই ঘটনা হলো, আপনি জানেন যে আওয়ামী লীগের 15 বছর এখানে ফ্যাসিস্ট শেখ হাসিনার ছাত্রলীগের অবস্থান ছিল। আমরা রাতারাতি দেখলাম যে ছাত্রলীগ চলে যাওয়ার পর এরা তো ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে দেয়নি। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন, ছেলেরা থাকবে, পরীক্ষা দেবে, হলে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু রাতারাতি কিন্তু তারা তাদের মানে মোড়কটা চেঞ্জ করে অন্য একটি দলের নেতাকর্মী সমর্থক হয়ে গেছে। সুতরাং এখানেও কিন্তু একটি প্রবলেম আছে। তারপরও কিন্তু আমরা সেইটাকে অ্যাড্রেস করেও কিন্তু হলে ওঠার আমাদের ছেলেরা চেষ্টা করে না। তারা যেভাবে এখন আছে, তারা ভাবছে মেরিটের মাধ্যমে যদি তারা হলে উঠতে পারে তাহলে তাদের হবে। এবং আপনার একটা কথা মনে আছে, আপনি যদি একটু খেয়াল করে আপনি বলবেন, 5ই আগস্টের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা স্লোগান তোলা হয়েছিল যে ক্যাম্পাসে রাজনীতি চলবে না। আপনার নিশ্চয়ই মনে আছে, ক্যাম্পাসে মধুর ক্যান্টিনে পর্যন্ত রাজনীতি চলবে না। এই ধরনের একটা ন্যারেটিভ দাঁড় করে জাতীয়তাবাদী ছাত্র দল যাতে ক্যাম্পাসে পলিটিক্স না করতে পারে, আর যাদের অবস্থান আছে তারা তো ওখানে আছেই। আপনি দেখবেন কাদেরকে গুপ্ত বলা হয়, কারা একসময় ছাত্রলীগের নেতা ছিল, তারা রাতারাতি আজকে কিভাবে অন্য একটি সংগঠনের নেতা হয়ে গেছে। কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দল সেটা তো অন্য সমস্যা আছে। যাই হোক, আমাদের আগে দর্শক আরেকটা প্রশ্ন করেছিলেন, এই প্রশ্নটা জবাব যদি আপনি একটু দিতেন, যে তারেক রহমান সাহেবের 87-তে জীবনযাপন কি আসলে বিএনপির নেতাদের উপর কোনো প্রভাব ফেলছে কিনা? মানে অবশ্যই জনাব মহিউদ্দিন ভাই, অবশ্যই প্রভাব ফেলছে। আপনি দেখেন, আপনি তো বিএনপির এর আগে দুটি ক্ষমতায় যাওয়া আপনি নিশ্চয়ই দেখেছেন ছাত্র অবস্থা। একটা 91 থেকে 96 যখন আমরা ক্যাম্পাসের ছাত্র ছিলাম, আবার 2001 থেকে 2006 আপনি যখন তুখোর সাংবাদিক আপনি দেখেছেন। সেই নেতা কর্মীদের অ্যাটিটিউড, অবস্থান এবং আজকের অবস্থানের মধ্যে আপনি কি কোনো পার্থক্য খুঁজে পান? আমি কিন্তু সরলভাবে কি দেখি মোশাররফ ভাই, আমি আপনাকে বলি, আমি সরলভাবে দেখি যে বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে তার নিজস্ব নেতা কর্মীদের এখানে প্রশক বানাইতেছে, ওইখানের মধ্যে তারা দিচ্ছে, ব্যাংকের মধ্যে তারা তাদের লোক দিচ্ছে, বিভিন্ন মানে 15টা না 20টা জেলা মানে মেয়রাল অফিসে, জেলা পরিষদে, সবগুলি জায়গায় অনির্বাচিত লোকগুলিরে বসাইতেছে, তারা তাদের মতো করে করতেছে। আমি কিন্তু দেখি মোশাররফ ভাই, আপনি হয়তো আলাদা, কিন্তু আমি একটু বলি আপনাকে এখানে আমি একটু বলি যে আপনি জানেন যে রাষ্ট্র ক্ষমতায় কে? আজকে ইউনূস সরকার যখন ক্ষমতা ছিল তখন এই যে আপনার মব কালচার, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর চরম অবনতি, নগ্ন দলীয়করণের কারণে তারা কিন্তু একটা বিরাট সংকট তৈরি করেছে। এখন এদেশের জনগণ টুটান মেজরিটি দিয়ে বিএনপিকে রাষ্ট্র দায়িত্ব অর্পণ করেছে। এখন আপনি কি চান না যে আমাদের শহরগুলি নির্বিঘ্নে তারা তাদের দায়িত্ব পালন করে জনগণকে স্বস্তি দেয়? আজকে যদি এই শূন্য জায়গায় থাকতো, তাইলে আজকে দেখেন ঢাকা সিটি কর্পোরেশন, আপনি নিশ্চয়ই নিউ ইয়র্কে থাকলে আপনি খোঁজ রাখেন যে ঢাকা সিটি কর্পোরেশন থেকে অন্যান্য সিটি কর্পোরেশন গুলিতে আজকে যে সেবাটা দেওয়া হচ্ছে, তাতে জনগণ স্বস্তিতে আছে না জনগণ অস্বস্তিতে আছে? আমার কাছে মনে হয় যে জনগণ স্বস্তিতে আছে কি অস্বস্তিতে আছে সেটি মোশাররফ ভাই আপনি আমার থেকে আরো ভালো বলতে পারবেন, কারণ আপনি জনঘনিষ্ঠ একজন মানুষ, আপনার কাছে আপনার কনস্টিটিউয়েন্সির লোকরা আসে কথা বলে। কিন্তু আমরা একটু মিলন ভাইয়ের কাছে যাই, আপনার কাছে ফিরে আসি। আমি একটু শেষ করি। আপনি দেখবেন আমাদের প্রশাসনে, আপনি তো ভালো করে জানেন, মোর দ্যান 13 থেকে 14 লাখ কর্মচারী আছে।
কর্মকর্তা কর্মচারী আছে। আপনি দেখেন, আমি হিসাব করে দেখেছি, এই যে অভিযোগটা একটা ন্যারেটিভ বিএনপির বিরুদ্ধে দাঁড় করা হচ্ছে, টোটাল এখন পর্যন্ত একটা গভর্নমেন্ট ক্ষমতায় গিয়েছে, এখন পর্যন্ত 20 জন দলীয় লোককে কোথাও বসে নাই। আপনি এর বেশি সংখ্যা বলতে পারবেন না, 20 জন বা 22 জন এইরকম। তো এই ছোট্ট একটা সংখ্যা দিয়ে মোশাররফ ভাই গইনা বলতেছেন। আমি বলি আপনি প্রধানমন্ত্রী, যেটি সর্বোচ্চ সরকারি চাকরি যেগুলিকে বলে, সেই সচিবদের বেশিরভাগই চুক্তিভিত্তিতে নিয়োগ করা হয়েছে এবং তাদের বিএনপি ডিএনএ টেস্ট করে আনা হয়েছে। মেয়রাল অফিসে ঢাকা আমি একটু আপনার বলি, আপনি নিশ্চয়ই জানেন যে আওয়ামী লীগের আমলে প্রায় 800 লোকের মতো লোককে ওএসডি করা রাখা হয়েছিল, অথবা অনেককে কোনো জায়গায় পদায়ন করে নাই। আপনি দেখেন, এই বৈষম্য দূর করার জন্য ইউনূস সরকার এসে একটা এই বৈষম্য যারা শিকার হয়েছে তাদের জন্য একটা কমিটি করেছে। 700 লোককে তখন সচিব, এডিশনাল সচিব, জয়েন্ট সেক্রেটারি নানাভাবে তাদেরকে পদায়ন করেছে এবং বেতন সহ তাদেরকে ফেরত দিয়েছে। আপনি সেখান থেকে কত 11 জন কি 12 জন সচিবকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। এখন এর আগের গভর্নমেন্টগুলি, আপনি 20 জনের কথা বললেন তো মোশাররফ ভাই, আমি আপনারে আরো কয়েকটা সচিব 20 জন, মোশাররফ ভাই